নিজের খুব মিষ্টি স্বভাবের একটি বড় জা রয়েছে, কিন্তু আমার বড় জায়ের স্বামী ১.৫ বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর তার কোনো সন্তান ছিল না। এখন সে এই বাড়িতে অনেক একা। সে অনেক অভাগা একটি মহিলা। মাঝে মাঝেই সে অজ্ঞান হয়ে যেত, আর আমার স্বামী তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরেই তার মন অনেক ভালো হয়ে যেত। তার হাতে অনেকগুলো ব্যাগও থাকতো। একদিন সে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি আমার স্বামীকে বলি যে আমিও তোমাদের সাথে ডাক্তারের কাছে যাব। এটা শুনে আমার জায়ের জ্ঞান ফিরে আসে। কয়েকদিন পরে সে আবার অজ্ঞান হয়ে পড়েছিল, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমিও তাদের পিছন পিছন গিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখি যে আমার স্বামী তাকে একটা ঘরে নিয়ে যায়, আর তারপর আমার স্বামী আমার বড় ভাইয়ের সাথে যা করলো তা দেখে তো আমার চোখ কপালে উঠে গিয়েছিল। সেখানে তারা ছি, আমার বড় জা আজ আবার অজ্ঞান হয়ে পড়েছে। আমার স্বামী তাকে কোলে তুলে গাড়িতে বসে ডাক্তারের কাছে নিয়ে গেল। দিদির শরীর মন কোনোটাই ভালো নেই। কিছুদিন আগে আমার ভাসুরের মৃত্যু হয়েছে। তারপর থেকে দিদি বারবার অজ্ঞান হয়ে পড়ছে। আমার ভাসুর আর বড় জায়ের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তাদেরকে আমি কখনো ঝগড়া করতে দেখিনি। আমার ভাসুরের হঠাৎ করে হার্ট ফেল হয়, আর যার কারণে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পর দিদি ৩-৪ দিন ধরে কিছু খায়নি। আমি তাকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পরিষ্কার না বলে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার এটাই যে সে কারোর হাতে খাবার খায় না, কিন্তু আমার স্বামী যখন তাকে নিজের হাতে খাবার খাওয়ায় তখন সে খেয়ে নেয়। আমি আর আমার স্বামী তার অনেক যত্ন করতাম। এমনিতেই তার কোনো সন্তান ছিল না, আর এখন তো সে তার স্বামীকেও হারিয়েছে। তার অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগতো। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে সে রোজ অজ্ঞান হয়ে পড়ছিল, আর আমার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যেত। এসব আমার কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেছিল। আর এখন তো আমার যা আর কোনো কাজেই হাত লাগাতো না। বাড়ির সব কাজ আমাকে একাই করতে হতো। তার ওপর আমার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকেও আমাকেই দেখতে হতো। আমি সারা দিন কাজে ব্যস্ত থাকতাম। আমার বড় যা ভালো ঘরের মেয়ে ছিল, তার বাপের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সে একবারও তার বাপের বাড়িতে যায়নি। সে বলে আমি সারা জীবন এখানেই থাকব। দিদির বয়সও কম ছিল। দিদি চাইলেই আবার বিয়ে বসতে পারত, কিন্তু ও বলে সে আজীবন আমার ভাসুরের বিধবা বউ হয়েই কাটিয়ে দিবে। প্রথম আমার মনে হতো যে তার এখন মনের অবস্থা ভালো নয়, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন কয়েক মাস কেটে গেছে, কিন্তু দিদি একই রকম রয়ে গেছে। আজকাল আমার তার হাবভাব একটু অস্বাভাবিক লাগে। সে সারাদিন ঘরে বসে থাকতো। আমি তার জন্য ঘরে খাবার নিয়ে যেতাম। পাড়ার মহিলারা তার সাথে দেখা করতে এলে সে ঘর থেকে বের হতো না। বলতো সে কারোর সাথে দেখা করতে চায় না। সারাদিন সে একদম ঠিক থাকতো, কিন্তু যখনই আমার স্বামী বাড়ি ফিরত সে ঘর থেকে বেরিয়ে আসতো, আর আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করতো। সে কাঁদতে কাঁদতে বলতো, তোমার দাদা আমাকে কেন একা রেখে চলে গেল? আমি এখন সারা জীবন কিভাবে কাটাবো? আমি ভাবতাম যে ও সারাদিন একটুও কান্নাকাটি করতো না, কিন্তু যেই আমার স্বামীকে দেখে তখনই তার কান্না পেয়ে যেত। এটা দেখে আমার অনেক রাগ হতো। তার যদি এতই কষ্ট হয় তাহলে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারত, নিজেকে হালকা করতে পারত, কিন্তু তা না করে সে আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে থাকতো। আমার স্বামী সারা দিন খেটে খুঁটে ক্লান্ত হয়ে বাড়িতে আসতো, আর দিদি তাকে একটু বিশ্রাম করতে দিত না। সে বাড়ি ফিরতে না ফিরতেই দিদি তার কাছে গিয়ে কাঁদতে শুরু করতো, আর তারপর অজ্ঞান হয়ে পড়তো। আর তখন আমার স্বামী তাকে কোলের উপর করে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর ডাক্তারের কাছ থেকে ফিরে এসে দিদি একদম ঠিক হয়ে যেত। সে চুপচাপ নিজের ঘরে চলে যেত। আমি আমার স্বামীকে কোনো কাজ করতে বললে সে পরিষ্কার না বলে দিত। বলতো যে আমি এখন অনেক ক্লান্ত, তোমার বোঝা উচিত, আর এখন সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। আমি চুপ করে যেতাম, কিন্তু তার বৌদি তাকে কিছু বললে সে কখনো না বলতো না। দিদি বয়স কম ছিল, আর দেখতেও আমার চাইতে সুন্দরী ছিল, আর আমার স্বামীরও বেশি বয়স ছিল না। আমার ভাসুর আমার স্বামীর থেকে 4 বছরের বড় ছিলেন। আমার ভাসুরের বিয়ের পর আমার শাশুড়িমা মারা যান, আর আমার শ্বশুরমশাই তার আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে শুধু 2 ভাই থাকতো। আমার বড় যা আমাকে পছন্দ করে তার দেবরের সাথে বিয়ে করিয়ে বাড়িতে এনেছিল। আমার বড় যা অনেক সুন্দরী দেখতে ছিল, আর আমার স্বামী অনেক হ্যান্ডসাম ছিল। আমার ভাসুর ও সাধারণ দেখতে ছিলেন, কিন্তু অনেক নম্র ভদ্র স্বভাবের ছিলেন। এমনটা কখনো হয়নি যে আমার বড়জা তার কাছে কিছু চেয়েছে আর সেটা নিয়ে দেননি। আমার স্বামী আমার উপর সবসময় রেগে থাকতো। বিয়ের প্রথম রাতেও আমার স্বামী আমার উপর বিরক্ত হয়েছিল।
সে কখনো আমার সাথে ভালোভাবে কথা বলতো না। আমার 2টা বাচ্চা ছিল, কিন্তু আমার বড় যার কোনো সন্তান ছিল না। তবু আমি কোনোদিন দেখিনি তাকে আমার বাচ্চাদেরকে আদর করতে। তার নিজের কোনো সন্তান নেই তো কি হয়েছে, সে তো আমার বাচ্চাদের কোলে নিয়ে নিজের সন্তানের অভাব মেটাতে পারত। কিন্তু সে সারাদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকত। বাড়ির সব কাজকর্মের দায়িত্ব সে আমার উপর চাপিয়ে দিয়েছিল। নিজে কখনো জিমে গিয়ে নিজের ফিটনেস বাড়াতো, আবার কখনো পার্লারে গিয়ে নিজেকে আরও সুন্দরী করে তোলার চেষ্টা করত। আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকতো। আমি রাতে সাজগোজ করার সময় পেতাম, কারণ আমার বড় যা সারাদিন আমাকে রান্নাঘরে ব্যস্ত রাখত। কিন্তু রাতে আমার কোনো কাজ থাকতো না। আমার স্বামী বলতো, রাতে সাজগোজ করে কী লাভ, কে দেখবে? এখন আমি তোমাকে বাড়ির যখন আসি তখন তুমি ঘেমে টেমে থাকো। তুমি এমনভাবে থাকো যে তোমার দিকে তাকাতে পর্যন্ত আমার ইচ্ছা করে না। আমি বাড়ি ফেরার আগেই তুমি সব কাজ সেরে তৈরি হয়ে থাকবে। বৌদিকে দেখো, দাদা বাড়ি ফেরার আগে সেজেগুজে তৈরি হয়ে থাকে, তাকে দেখতে কত ভালো লাগে। আমি মাঝে মাঝে রাজুর ব্যবহার ঠিক বুঝতে পারতাম না। সমস্যা এটাই যে আমি অনেক সহজ আর নরম স্বভাবের মেয়ে ছিলাম। আমি বেশি চালাকি করতে পারতাম না। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যেন আমার বর আর জায়ের কোনো কথা অমান্য না করি। তাই আজও আমি কখনো তার কথা অমান্য করিনি, তার সাথে কোনোদিন ঝগড়া করিনি। আমারও গায়ের রং ফর্সা ছিল, কিন্তু আমার সময় হতো না রাজু বাড়ি ফেরার আগে সেজেগুজে তৈরি হবার। একদিন আমি চেষ্টা করেছিলাম রান্নাঘরের সব কাজ তাড়াতাড়ি সেরে তৈরি হতে, কিন্তু যেই আমি ঘরে যাচ্ছিলাম তখনই আমার বড় যা সেজেগুজে তার ঘর থেকে বেরিয়ে এসে সে আমাকে বলে, তুমি তো রাজুর জন্য সালাদ বানাওনি? তুমি জানো না ও সালাদ খেতে অনেক ভালোবাসে? কী রকম বরের প্রতি ভালোবাসা! তোমার স্বামীর পছন্দ অপছন্দের ব্যাপারে তুমি কিছুই জানো না? আমাকে দেখো, রুবেলের সাথে সাথে আমি রাজুরও পছন্দ অপছন্দের খেয়াল রাখি। আমি রান্নাঘরে গিয়ে সালাদ বানাতে শুরু করি। তখন রাজু বাড়ি ফিরে আসে। তখন দিদি গিয়ে হেসে হেসে দরজা খুলে তাকে সালাম করে, আর রাজু বলে, বৌদি, আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তুমি তোমার বোনকেও একটু সাজগোজ করা শিখিয়ে দিও তো। যখনই আমি বাড়ি আসি তখনই রান্নাঘরে ব্যস্ত থাকে। তার কাছে গেলেই আদা, রসুন আর হলুদের গন্ধ আমার নাকে লাগে, আর তখন আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। দিদি ঠিক করে হাসতে শুরু করে আর বলে, রাজু, তোমার বউ অনেক লেট পিঠে, সারাদিনেও তার বাড়ির কাজ শেষ হয় না। আমাকে দেখো, তোমার দাদার ফেরার আগে সব কাজকর্ম ছেড়ে কেমন তৈরি হয়ে যায়। কিন্তু দিদি, এই হাসি খুশি চেহারা শুধু রাজুকেই দেখাতো। যখন আমার ভাসুর বাড়ি ফিরত, ওই সময় পর্যন্ত দিদি আর রাজু একসাথে গল্প করতে ব্যস্ত থাকতো। বাইরে কলিং বেল বাজলে দিদি আমাকে বলতো, গিয়ে দরজাটা খুলে দাও, তোমার দাদা এসেছে। আমি সালাদ আর রুটি বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দরজাটা খুলতাম আর আমার ভাসুরকে সালাম করতাম। তারপর আমি নিজের ঘরে চলে যেতাম। যখন স্নান করে তাড়াতাড়ি নিচে আসতাম তার আগেই দিদি সবাইকে খাবার বেড়ে দিত। মাঝে মাঝে এমনও হতো যে দিদি আর রাজু খেয়ে নিত। আমার ভাসুর কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে যখন খাবার খেতে আসতো তখন ওরা দুজনে বসে টিভি দেখতো আর দাদার খাবার টেবিলে ঢাকা দিয়ে রাখা থাকতো। দাদা এইসব ব্যাপারে কিছুই মনে করতো না, দাদা চুপচাপ বসে খেয়ে নিত। আমি যখন খাবার পর ফ্রি হতাম তখন দিদি বলতো, এবার তুমি রান্নাঘরটা সামলাও, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি সব বাসনপত্র তুলে সেগুলো মাজতে যেতাম আর ভাবতাম যে এর আগেও আমি রান্নাঘর সামলেছি, সব রান্নাবান্না আমি করেছি, দিদি তো কিছুই করেনি। সেই সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে। বিয়ের 4 মাস পর আমি গর্ভবতী হয়েছিলাম। তখন রাজুও আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছিল। আমার যখন একটা ছেলে হয় তখন রাজুর সাথে সাথে আমার ভাসুরও অনেক খুশি হয়েছিলেন। আমার ভাসুরের বাচ্চা অনেক শখ ছিল। তিনি রোজ কাজ থেকে ফিরে আমার ছেলেকে কোলে তুলে আদর করতেন। কিন্তু আমার বড় যা ঠিক তার উল্টো ছিল, সে কোনোদিন আমার ছেলেকে কোলে তুলে নেয়নি। সে মুখে বলতো যে সে বাচ্চা চায়, কিন্তু তার ভিতরে আমি কখনো মায়ের মমতা দেখতে পাইনি। আমার বড় ছেলে যখন 4 মাস বয়স হয়েছিল তখন আমি আবার গর্ভবতী হই। আমি ভেবেছিলাম আমার শরীরের অবস্থা দেখে আমার বড় জায়ের আমার ওপর দয়া হবে, কিন্তু তার কোনো লক্ষণ আমি চোখে দেখতে পাইনি। এত ছোট বাচ্চাকে ছেড়ে আমাকে রান্নাঘরের সব কাজ একা করতে হতো। আমি যখন রাজুকে বলতে চাই যে দিদি আমাকে একদম সাহায্য করে না, তখন অনেক রেগে যায় আর বলে, তুমি এখন নালিশ করা শুরু করে দিয়েছো যাতে আমাদের সংসারে ভাঙন ধরে। বৌদিও এই বাড়িতে থাকে, সে তো কখনো তোমার নামে নালিশ করেনি, কারণ সে ঘর গড়তে জানে, তোমার মতো ঘর ভাঙতে নয়। খবরদার, যদি তুমি আর কোনোদিন আমার বৌদির নামে আমার কাছে নালিশ করছো তাহলে আমার থেকে আর খারাপ কেউ হবে না। একটু বেশি কাজ করতে বলা হয়েছে বলে তুমি আমার মাথায় চড়ে বসবে? আমার বর আমার কোনো কথাই বুঝতে চায় না। আমি ভাবি, দিদি সারাদিন করে কি? সারাদিন তো রান্নাবান্নার সব দায়িত্ব আমি পালন করে থাকি। কাপড় কাচার, ঘর পরিষ্কার করার কাজটা সে করত। তাছাড়া আর কি বা কাজ আছে এই বাড়িতে করার জন্য?
ছোট দুটো বাচ্চাকে নিয়ে রান্নাবান্না করতে আমার অনেক সমস্যা হয়। মাঝে মাঝে এমন হতো যে বাচ্চার বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি রাজুকে একদম সময় দিতে পারতাম না। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত হয়ে যেতাম। রাতে বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়তাম। আর আমাকে এই ব্যাপারে সে আর কিছুই বলতো না, সে বলা ছেড়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তা নয়। 4 মাস আগের কথা, তখন আমার ভাসুর অনেক চুপচাপ হয়ে গিয়েছিল। তিনি অনেক বেশি সিগারেট খাচ্ছিলেন। তিনি আগেও সিগারেট খেতেন, কিন্তু এখন আমি ওনাকে সবসময় সিগারেট খেতে দেখি। আমার বড় যা, সেই তো একই রকম ছিল। সারাদিন নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখতো আর সাজগোজ করত। সে অনেক উদাসীন ছিল, শুধু নিজেকেই ভালোবাসত। আমার ছেলেরা যমজ বাচ্চাদের মতোই ছিল। একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে পড়ত। একজনের ক্ষুধা পেলে অন্যজনেরও ক্ষুধা পেত। রাতে প্রায়ই আমাকে তাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে হতো। আর তখন আমি দেখতাম যে আমার ভাসুর চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন। তিনি সারা রাত চেয়ারে বসে কাটাতেন আর নিজের চিন্তায় মগ্ন থাকতেন। আমার রান্নাঘরে যাওয়া আসা কোনো কিছুই ওনার নজরে পড়তো না, আর তিনি নিজের মনে কিছু একটা ভাবতে ব্যস্ত থাকতেন। আমি ঘরে গিয়ে দেখি আমার দুটো বাচ্চাই কাঁদছে। রাজুর ঘুম ভেঙে গেছে তাদের কান্নার আওয়াজে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন রাজু তো অনেক রেগে গেছে। আমি তাদেরকে খাবার খাওয়াই আর তারা চুপ হয়ে যায়। আমি রাজুকে বললাম, রুবেল ভাই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে, সিগারেট বড্ড বেশি খাচ্ছে, তার কিছু হয়েছে? রাজু তখন ঘুমের ঘোরে ছিল। সে বলল, অফিসের কোনো টেনশন হবে, হয়তো ঠিক হয়ে যাবে, এই বলে ও পাশ ফিরে শুয়ে পড়ে। সেই কারণটা আমরা কেউ জানতে পারলাম না। তার আগেই রুবেল ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর আজকাল আমার বড় যা বাড়িতে নতুন নাটক শুরু করেছে। যেই রাজু অফিস থেকে বাড়ি ফিরত, সে ঘর থেকে বেরিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিত, আর তারপর অজ্ঞান হয়ে পড়ে যেত, আর রাজু তাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে যেত। একদিন আমি দেখি সে যখন ডাক্তারের কাছ থেকে ফেরে, তার হাতে শপিং ব্যাগ। রাজু বলে, বৌদির মন ভালো করার জন্য আমি তাকে শপিংয়ে নিয়ে গেছিলাম, যাতে তার মনে না হয় যে দাদা নেই, তার শখ মেটানোর জন্য আর কেউ নেই। তারপর থেকে সে রোজ সাজগুজ করতে শুরু করে। সে আজকাল ঘন্টার পর ঘন্টা রাজুর সঙ্গে বসে গল্প করে। আমি স্ত্রী হয়ে আর তাদের এসব দেখতে পারছিলাম না। 3-4 দিন পর পর এসে অজ্ঞান হয়ে পড়ার নাটক করে, আর রাজু ডাক্তারের কাছে যায়। একদিন আমি দেখি সে যখন ডাক্তারের কাছ থেকে ফেরে, তার হাতে শপিং ব্যাগ। রাজু বলে, বৌদির মন ভালো করার জন্য আমি তাকে শপিংয়ে নিয়ে গেছিলাম, যাতে তার মনে না হয় যে দাদা নেই, তার শখ মেটানোর জন্য আর কেউ নেই। তারপর থেকে সে রোজ সাজগোজ করতে শুরু করে। সে আজকাল ঘন্টার পর ঘন্টা রাজুর সঙ্গে বসে গল্প করে। একদিন আমি আর ধৈর্য রাখতে পারি না, আমি দিদির উপর চিৎকার করতে শুরু করি আর বলি, আপনার মন থেকে কোনো শালীনতার শিক্ষা নেই? সবসময় আমার বরের সাথে লেগে থাকেন। রাজু আমার স্বামী, কিন্তু আপনি তাকে রাতে কান্নাকাটি করার নাটক করে ঘরে ডেকে নেন। সেই দিনও আমি দিদির ঘরে জানালা দিয়ে দেখি দিদি রাজুর হাতে হাত জড়িয়ে ধরে হাসছে আর বলছে, তোমাকে আমার ঠিক রুবেলের মতো লাগে, তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় আমি রুবেলকে জড়িয়ে ধরেছি, প্লিজ রাজু তুমি আমাকে ছেড়ে যেও না। রাজু বলে, বৌদি তুমি সবসময় দাদার কথা ভাবো, এভাবে তুমি অসুস্থ হয়ে পড়বে। বলুন তো, আমি একজন মেয়ে হয়ে কি করে এসব কুকীর্তি সহ্য করব? যে ভালোবাসার প্রতি আমার অধিকার, সেটা দিদি কান্নাকাটি করে আদায় করে নিচ্ছে। আমার কথা শুনে দিদি হাসতে শুরু করে আর বলে, তুই যা গিয়ে নিজের চেহারাটা একবার আয়নায় দেখ, তোকে কি রাজুর পাশে মানায়? তোকে ওর পাশে চাকরানি মনে হয়। আমি বলি, তাহলে আপনি কেন আমাকে নিজের দেবরের বউ হিসেবে পছন্দ করে এনেছেন? তার জন্য কোনো সুন্দরী মেয়ে আনতে পারতেন। মানুষ দেখতে যেমনই হোক না কেন, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না। আমিও পারছিলাম না। আমার এই কথা শুনে দিদি হাসতে লাগে আর বলে, আমি ইচ্ছে করে তোর মতন মেয়েকে রাজুর বউ করে এনেছি, কারণ আমি জানতাম যে রাজুর তোর মতন মেয়ে কখনো পছন্দ নয়, তাই আমি তোকে রাজুর বউ বানিয়ে এনেছি। আমার আর রাজুর জন্য তোর মতনই একটা সাধারণ দেখতে মেয়ে দরকার ছিল, যাতে সে তোর বদলে আমাকে বেশি দেখে আর আমার বেশি প্রশংসা করে, কারণ আমার সাথে এমনটাই হয়েছিল। আমি অনেক সুন্দরী ছিলাম, কিন্তু আমার বাবা রুবেলের মতো একজন সাধারণ দেখতে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিল, শুধু তার ভালো ব্যবহার দেখে। যখন আমি বিয়ে করে বাড়িতে আসি, তখন আমি রাজুকে প্রথমবার দেখেই আমি ওর প্রেমে পড়ে যাই। আমি রুবেলের সাথে ফুলসজ্জা করি, কিন্তু আমার মন জুড়ে শুধুই রাজু ছিল। রুবেল আমার অনেক প্রশংসা করত, কিন্তু তার মুখ থেকে প্রশংসা শুনতে আমার ভালো লাগতো না। আমি শুধু রাজুর জন্য সাজতাম। সমস্যা এটাই ছিল যে রাজু সবসময় আমার থেকে দূরে দূরে থাকতো। হয়তো আমি ওর দাদার বউ হয়ে এসেছি, তাই সে আমার থেকে দূরত্ব বজায় রাখতো, কিন্তু সেটা আমার একদম ভালো লাগতো না। আমি মনে মনে রাজুর চাইতাম। তখন আমার শাশুড়িমা অনেক অসুস্থ ছিলেন, ওনার আমার সেবা যত্নের প্রয়োজন ছিল, কিন্তু আমার স্বামী বা শাশুড়ি কারোর প্রতি আমার কোনো টান ছিল না। আমি শুধু একজন হ্যান্ডসাম ছেলে খুঁজছিলাম। রাজু আমার মতে অনেক হ্যান্ডসাম।
রুবেল আমার কাছ থেকে একটা বাচ্চা চেয়েছিল, কিন্তু আমার কাছে আমার শরীরটা বেশি দামি। আমি আমার ফিটনেস নষ্ট করতে চাইনি। এমনটা নয় যে আমি বাঝা বা রুবেলের মধ্যে না কোনো সমস্যা ছিল। আমি ইচ্ছে করেই বাচ্চার ঝামেলা করতে চাইনি, আমি বাচ্চা চাইনি। আর এই অজুহাতে আমি রুবেলের থেকে দূরে দূরে থাকতে পারতাম আর রাজুর কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমার শাশুড়িমা মারা যাওয়ার পর থেকে আমি রাজুর সাথে কথা বলতে শুরু করি। রুবেলের এটাই মনে হয়েছিল যে আমি হয়তো তার ভাইয়ের খেয়াল রাখছি আর ওকে ওর মায়ের অভাব বুঝতে দিচ্ছি না। আর যখন অফিস থেকে ফিরতো তখন আমি সেজেগুজে ওর সামনে গিয়ে দাঁড়াতাম আর তাকে জিজ্ঞাসা করতাম যে আমাকে কেমন লাগছে, কারণ আমি চাইতাম যে ও আমার দিকে তাকায় আর আমার প্রশংসা করুক। ওর মুখ থেকে প্রশংসা শুনে আমার মনটা ভরে যেত। আর তুমি যদি আমার থেকে বেশি সুন্দরী হতে তাহলে রাজু তোমার প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়তো, আর সেটা আমি কি করে সহ্য করতাম। বিয়ের প্রথম দিন রাজু আমাকে বলেছিল, বৌদি তুমি কেন এমন একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আনলে? তুমি তোমার মতন কাউকে আমার জন্য আনতে তো পারতে। এটা আমার মন আনন্দে ভরে উঠেছিল। আমি ইচ্ছে করে তোকে সারাদিন রান্নাঘরে ব্যস্ত রাখতাম যাতে তুই কোনো মতেই রাজুর মন জয় করতে না পারিস। এভাবেই ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন রুবেল আমাদের ওপর সন্দেহ করে। সে বুঝতে পারে যে আমি রাজুকে ভালোবাসি। সে সেটা আমাকে জিজ্ঞাসা করলে সেটা নিজের মুখে স্বীকার করে ফেলি। আমি রুবেলকে এটাও বলে ফেলি যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে বাধ্য হয়ে সংসার করি। এটা শোনার পর থেকে রুবেল আমার সাথে এক ঘরে শুতো না। সে সারা রাত সোফায় বসে থাকতো। এই কথাটা হয়তো সে সহ্য করতে পারেনি, তাই সে তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমার মন প্রাণ জুড়ে শুধুই রাজু। ওই দিনটা অনেক তাড়াতাড়ি আসতে চলেছে, যেদিন রাজু তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তারপর আর আমাকে বিয়ে করবে। আমি অবাক হয়ে আমার বড় জায়ের নোংরা কথাগুলো শুনছিলাম। তখনই আমার চোখ পড়ে যে বাইরের দরজাটা খোলা, সেটা দিয়ে রাজু বাড়িতে ঢুকছে। আর সে এসেই তার বৌদির গালে সপাটে একটা চড় মারে আর বলে, আমি তোমাকে আমার বড় দিদির মতো দেখতাম আর তুমি আমাকে এভাবে ঠকালে। আমি যদি তোমার এই নোংরা মানসিকতার কথা আগে জানতাম তাহলে কোনো দিন তোমার সাথে কথা বলতাম না। তুমি আমার দাদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। রাজুর রাগ দেখে মনে হচ্ছিল যে সে তার বৌদির সব কথা শুনে ফেলেছে। আমি স্রষ্টাকে ধন্যবাদ জানালাম যে রাজু সবটা জেনে গেছে। আমার কথা তো সে কখনোই বিশ্বাস করতো না। ভালো হয়েছে ও নিজের কানে সবটা শুনেছে। দিদি তারপর বাড়ি থেকে বেরিয়ে যায় আর রাজু আমার সামনে এসে মাথা নিচু করে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। নিজের সৌন্দর্যের ওপর গর্ব করা ভালো, কিন্তু জীবনে অনেক কিছু পছন্দ না হলেও সেটাকে মেনে নিতে হয়। স্রষ্টা আমাদের জন্য যাকে পছন্দ করেছেন তাকে আমাদের গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।